গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়ের উপর আজকে আরও একটি ক্লাস নিব। আজকেও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এর আগের ক্লাসে কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছিল, সেগুলো তোমরা আশা করি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করেছো। তো তোমরা জানো যে গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আমাদের যে গাণিতিক সূত্রগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তো আশা করি সেই সূত্রগুলো তোমাদের মুখস্থ আছে, তাই সেই বিশ্বাস রেখে আমরা আমাদের আলোচনা শুরু করছি। শুরুতে একটু উদ্দীপক দেওয়া আছে, তাই না? উদ্দীপকটি ভালো করে পড়বে এবং এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোকে চিহ্নিত করবে। তো কি বলা আছে, পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে হাসান সাহেব 1 মিটার দৈর্ঘ্যের ধাতব বস্তুর ঘনত্ব নির্ণয় করলেন কত, 19.3 × 10⁻³ কেজি m ইনভার্স 3। অন্যদিকে পাবনি বস্তুর দৈর্ঘ্য বরাবর, আর একজন বিজ্ঞানী পাবনি বস্তুর দৈর্ঘ্য বরাবর 0.9 সি বেগে গতিশীল কাঠামোতে হতে বস্তুর ঘনত্ব নির্ণয় করলেন। তার মানে হাসান সাহেব যে বস্তুর ঘনত্ব নির্ণয় করলেন সেটি ছিল স্থির অবস্থায়, তাই না? অন্যদিকে পাবনি একই বস্তুর ঘনত্ব নির্ণয় করলেন, সেটি ছিল গতিশীল অবস্থায়। এখানে 0.9 সি বলতে কি বোঝায়? সি দ্বারা আলোর বেগ, তার মানে কত হবে 0.9 ইন্টু আলোর বেগ কত, 3 × 10⁸, হ্যাঁ, আলোর বেগ। তাহলে সি মানে এইটা, হ্যাঁ, এখানে কেউ মনে করবে না যে এটা বেগের একক বোঝাচ্ছে, সি দ্বারা আলোর বেগ। আচ্ছা, তাহলে এই উদ্দীপকের মাধ্যমে আমাদের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না? একটি হলো প্রয়োগমূলক প্রশ্ন আর একটি হলো উচ্চতর দক্ষতার প্রশ্ন। তো আমরা দেখি আমাদের প্রয়োগ প্রশ্ন কি আছে। প্রথম যে প্রশ্নটি আছে, গতিশীল কাঠামোতে ধাতব বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের গতিশীল কাঠামোতে যে একটা বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে সেটি হলো স্থির অবস্থায় দেওয়া আছে। তো ওই বস্তুটি গতিশীল অবস্থায় দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। তো তোমরা কি জানো যে গতিশীল অবস্থায় দৈর্ঘ্যকে কী দিয়ে প্রকাশ করা হয়? গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্যকে কী দ্বারা প্রকাশ করা হয়? L0। এটা হলো স্থির অবস্থায় বস্তুর দৈর্ঘ্য, হ্যাঁ, স্থির অবস্থায় দৈর্ঘ্য আর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কি হবে? এল দ্বারা বোঝায় গতিশীল অবস্থায়, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। তাহলে আমাকে এল এর মানটা বের করতে হবে, অর্থাৎ গতিশীল অবস্থায় দৈর্ঘ্য বের করতে হবে। তো তোমরা একটি সূত্র জানো, এল এর একটি সূত্র জানো, সেই সূত্রটি হলো কেমন, যে L = L0 √1 - v²/c²। এই সূত্রটি তোমাদের জানা আছে, তাই না? এই সূত্রের মাধ্যমে আমাদের গতিশীল অবস্থায় ধাতব বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো শুরুতে যে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো লিখি। কি কি মান দেওয়া আছে এখানে? বস্তুর স্থির অবস্থায় দৈর্ঘ্য L0 = কত, 1 মিটার। পরীক্ষাগারে ঘনত্ব দেওয়া আছে, স্থির অবস্থায় যে ঘনত্ব সেটা হলো কত, 19.3 × 10⁻³ কেজি m ইনভার্স 3। চলমান অবস্থায় দৈর্ঘ্য L = হট। আরও কিছু দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে, মনে আছে? বেগ v = 0.9 সি ছিল, সেটিও লিখতে হবে, বেগ v = 0.9 সি। তাহলে আমরা ভি এর মানও জানি, তাই না? তো সূত্রটি লেখো, আমরা জানি যে L = L0 × √1 - v²/c²। তাহলে তোমরা সূত্রটি লেখো এবং মানগুলো বসিয়ে দাও। আমরা জানি L = L0 × √1 - v²/c²।
আচ্ছা, বা এল নটের মান কত 1 মাইনাস ভি এর মান কত 0.9 সি। তো এখানে 0.9 সি হোল স্কোয়ার মানে কি, এটাকে কি লেখা যায় 0.9 স্কোয়ার ইন্টু কি সি স্কোয়ার, তাই না? তো ওই সি স্কোয়ার কাটা 0.9 সি হোল স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার আসবে, ওই সি স্কোয়ার আর নিচে সি স্কোয়ার কাটা, তাহলে থাকে কত 0.9 হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেটারের সাহায্যে হিসাব করি তাহলে দৈর্ঘ্য আসবে 0.4359। এখানে একটু চিন্তা করো যে স্থির অবস্থায় দৈর্ঘ্য বড় হবে না গতিশীল অবস্থায় দৈর্ঘ্য বড় হবে। আমরা দৈর্ঘ্য সংকোচন, হ্যাঁ, আপেক্ষিক তত্ত্বের দৈর্ঘ্য সংকোচন অর্থাৎ দৈর্ঘ্যের উপর দৈর্ঘ্যের যে প্রভাব, গতির কারণে দৈর্ঘ্যের যে প্রভাব, সেখানে জানি যে গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য কমে যায়। তাই এখানে এল যেহেতু গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য, তাই এল এর মানটি এখানে কমে গিয়েছে। আমরা যে উত্তরটি বের করলাম, তাহলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত হবে 0.4359 মিটার। এরপরে কি প্রশ্ন আছে সেটা দেখি। হাসান সাহেব এবং পাবনির ধাতব বস্তুটির ঘনত্ব একই পাবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। হাসান সাহেব ও পাবনির ধাতব বস্তুটির ঘনত্ব একই পাবে কি না। হাসান সাহেব তো ঘনত্ব নির্ণয় করেছেন 19.3 সামথিং। এখন পাবনির যে ঘনত্ব সেটিও একই হবে কি না গতিশীল অবস্থায়, সেটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা ঘনত্ব কাকে বলে সেটাই আগে জানতে হবে। ঘনত্ব কাকে বলে, যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। রো ইকুয়াল টু কী হবে, একক আয়তনের ভর অর্থাৎ এম বাই ভি। তার মানে বা এখান থেকে আমাদের এম এর মান কি হবে, এম ইকুয়াল টু কত হবে রো ভি। ঠিক আছে, তাহলে আমার এখানে তাহলে শুরুতে কি কি দেওয়া আছে সেটি লিখতে হবে, তাই না? দেওয়া আছে কি কি আমরা আগে লিখি। শুরুতে আমরা লিখলাম যে বস্তুটির নিশ্চল অবস্থায় ভর, বস্তুর নিশ্চল অবস্থায় ভর এম নট ইকুয়াল টু রো নট ভি নট। এটি কোন জায়গা থেকে পাইলাম, একটু আগে আমরা দেখালাম যে রো ইকুয়াল টু এম বাই ভি, বা এম ইকুয়াল টু কত রো ভি। তাহলে আমরা এম নটের পরিবর্তে কি লিখব রো নট ভি নট। ভি দ্বারা কি বোঝায় এখানে আয়তন। তাহলে বস্তুটি নিশ্চল ভর এম নট ইকুয়াল টু কী লিখলাম রো নট ভি নট। আবার ভি হচ্ছে আয়তন, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্য যেটাই বলি। হ্যাঁ, ভির পরিবর্তে কী লেখা যায় এ এইচ। এখন এটিকে এইচকে আমরা দৈর্ঘ্য বলতে পারি, উচ্চতাও বলতে পারি, তাই না? তাহলে ভি নটের পরিবর্তে এ এল নট। এটি হলো নিশ্চল ভর। আর চলমান অবস্থায় ভরেরও একই কন্ডিশন, রো ইকুয়াল টু এম ভি, মানে রো ভি এম ইকুয়াল টু রো ভি, আর ভির পরিবর্তে লিখলাম এ এল। হ্যাঁ, তাহলে দুইটা ভর। এখন আমরা আর কি করা যায়, বস্তুটির স্থির অবস্থায় দৈর্ঘ্য দেওয়া আছে কত 1 মিটার, স্থির অবস্থায় দৈর্ঘ্য 1 মিটার। পরীক্ষাগারে ঘনত্ব রো নট ইকুয়াল টু কত 19.3, যেটা আমরা পেয়েছি স্থির অবস্থায় যে ঘনত্ব। আর চলমান অবস্থায় দৈর্ঘ্য, আর এটিও আমরা আগের অঙ্কটিতে করেছি, যেটা প্রয়োগের অঙ্ক ছিল। চলমান কাঠামোতে ঘনত্ব অর্থাৎ রো এর মানটা বের করতে হবে আমাদের। ঠিক আছে, রো এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব রো এর মানটা? শুরুতে আমরা যেটা এম ইকুয়াল টু জেনেছি, এম ইকুয়াল টু কি এ এল রো, এ এল কি জেনেছি এ এল রো, মানে ভি রো ভির পরিবর্তে কি জেনেছি এ এল রো। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটি লিখব এখন। আমরা জানি এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। খুব সুন্দর, তাই না? এখন এম নটের পরিবর্তে আমরা কী বসাই দিলাম রো নট এ এল নট। এটি কিন্তু তোমরা আগেই দেখেছো। আর এম এর পরিবর্তে রো এ এল, উভয় পাশ থেকে কী বাদ যায় এ বাদ যায়।
তো এই বাদ দিয়ে দিলাম আমরা। বাদ দেওয়ার পরে কি থাকে, রো নট এল নট। আর এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, তাই না, তাহলে আমরা গতিশীল অবস্থায় যে ঘনত্ব সেটি কিন্তু পেয়ে যাব। তো এই অঙ্কটি করার জন্য ঘনত্ব কাকে বলে সেটি জানা অবশ্যই জরুরি, যেটি তোমাদেরকে আমি বললাম একটু আগে ঘনত্বের সংজ্ঞা। আচ্ছা, তাহলে আমরা এখন মানগুলো বসাবো। আচ্ছা, বসানোর পর আমরা কি কি পাচ্ছি এখানে, রো ইকুয়াল টু, হ্যাঁ, এটা ঘনত্বের মান, এটা গতিশীল অবস্থার দৈর্ঘ্য 1 মাইনাস 0.9 c² তাহলে এখানে যেটা ঘনত্বটা পেলাম 101.6 ইন্টু 10⁻³ তাহলে এখানে গতিশীল অবস্থায় ঘনত্ব অনেক অনেক বেশি। হ্যাঁ, সুতরাং হাসান সাহেব ও পাবনির ধাতব বস্তুটির ঘনত্ব সমান পাবে না। হ্যাঁ, সমান পাবে না, পাবনির সাহেবের বস্তুর ঘনত্ব অনেক বেশি হবে। এটি খুবই চমৎকার একটি অঙ্ক, তাই না? অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো একটি প্রশ্ন আছে, যার মাধ্যমে আমরা একটি প্রশ্নের উত্তর দিব। এটি সৃজনশীল প্রশ্ন না, জাস্ট বইয়ের একটি অঙ্ক। অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট, সেই জন্য আমি তোমাদেরকে এখানে করানোর চেষ্টা করছি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির যে সূত্রটি ছিল মনে আছে, যে কোনো বস্তুর অবস্থান ও ভরবেগের অনিশ্চয়তা বা ভরবেগের অবস্থান যুগপৎভাবে সঠিকভাবে পরিমাপ করা যায় না, সীমাবদ্ধ নির্ভুলতা সহ পরিমাপ করতে হয়। তো সেই সূত্রটি এখানে ব্যবহার করতে হবে। কি দেওয়া আছে শুরুতে, একটি ইলেকট্রনের বেগের অনিশ্চয়তা, একটি ইলেকট্রনের বেগের অনিশ্চয়তা দেওয়া আছে। তাহলে এইচআইসি এর অবস্থানের অনিশ্চয়তা কত? অবস্থানের অনিশ্চয়তাকে কী দিয়ে প্রকাশ করা হয়, ডেল্টা এক্স, তাই না? আর এখানে ভরবেগের অনিশ্চয়তাকে কী দিয়ে প্রকাশ করা হয়, ডেল্টা পি। তাহলে ভরবেগের অনিশ্চয়তা দেওয়া আছে, আমাদেরকে অবস্থানের অনিশ্চয়তাটা করতে হবে। তাহলে আমাদের যে সূত্রটি সেটি মনে আছে তোমাদের, সেটি কি, যে ডেল্টা এক্স ডেল্টা পি উল্টু কি, হাফ ইন্টু h/2π। এই সূত্রটি দিয়ে করতে হবে আমাদের। এইচ হচ্ছে এখানে প্লাঙ্কের ধ্রুবক এইচ। হ্যাঁ, তাহলে শুরুতে আগে লিখি কী কী দেওয়া আছে। এখানে অবস্থানের অনিশ্চয়তা বের করতে হবে, ভরবেগের অনিশ্চয়তা দেওয়া আছে, একটি মানই দেওয়া আছে। হ্যাঁ, আর প্লাঙ্কের ধ্রুবকের মানটি মুখস্থ বসাতে হবে। এখানে প্লাঙ্কের ধ্রুবক 6.63 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড দেওয়া আছে। ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তা দেওয়া আছে, হ্যাঁ, এটি দেওয়া আছে। আমাদেরকে অবস্থানের অনিশ্চয়তা বের করতে হবে। তাহলে কীভাবে আমরা বের করব? তাহলে আমরা সূত্রটি লিখি, হাইজেনবার্গের অনিশ্চয়তার যে সূত্র, হ্যাঁ, যেটি আমি তোমাদেরকে দেখালাম, হ্যাঁ, এটি লেখো, যে আমরা জানি, হ্যাঁ, ডেল্টা এক্স ডেল্টা পি, আমরা জানি ডেল্টা এক্স ডেল্টা পি ইকুয়াল টু হাফ h/2π। আসলে সূত্রটি এইভাবে লেখা আছে বইয়ে, ডেল্টা এক্স ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল h/2। h হচ্ছে হ্রাসকৃত প্লাঙ্কের ধ্রুবক, আবার h পরিবর্তে কি লেখা আছে, h কত বলো, হ্যাঁ, h/2π h পরিবর্তে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা জাস্ট এখানে সূত্রটাকে একবারে লিখলাম। আমরা জানি ডেল্টা এক্স ইকুয়াল ডেল্টা পি, এটা তো এখানে 2 2 4 হয়ে যায়, 4p ডেল্টা পি মান বসিয়ে দিলাম। এখানে ডেল্টা এক্স ইকুয়াল টু আসছে 3.18 ইন্টু 10⁻11 মিটার। এই মিটারটাকে আবার অ্যামস্ট্রংয়ে নিলাম, অ্যামস্ট্রংয়ে নেওয়ার ফলে কত হলো, 0.318, এত অ্যামস্ট্রং। খুবই সহজ এবং চমৎকার একটি অঙ্ক, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এটি উপরে ক্লাসে গেলে আরও বিস্তারিত আলোচনা করা যাবে, তোমরা আরও বুঝতে পারবে। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করলাম, যে প্রশ্নটি খুবই ভালো ছিল। হ্যাঁ, এর মাধ্যমে 2টি প্রশ্নের উত্তর দিলাম, এবং এছাড়া বইয়ের একটি অঙ্ক করলাম যেটি সৃজনশীল না। এখানে হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্রটি আমরা প্রয়োগ করেছি, তাই না? তো
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যতটুকু আলোচনা করলাম আজকে এই পর্যন্তই থাকবে। এই অধ্যায়ের উপর মনে রাখবে আরেকটি ক্লাস নিব। হ্যাঁ, আরেকটি ক্লাস নিব, তাহলে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করবে, কোনোভাবেই সময় নষ্ট করবে না। হ্যাঁ, তোমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে। স্বপ্ন বড় হলে অবশ্যই বড় কিছু করা সম্ভব। তার মানে আগে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে ভালো কিছু করার। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ সবাইকে।